আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসানুল ইসলাম, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখন এই ক্লাস শুনছো, তোমাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। 2008 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নযাত্রা আমরা শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় এই করোনা সংকটে আমরা অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছি। আমরা আশা করছি তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছ না। তো আজকের এই ক্লাসটা হলো থার্ড ইয়ার অনার্সের মেকানিক্সের প্রথম ক্লাস। তোমরা যারা এখন এই ক্লাস এনজয় করছো, আমি আশা করি প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবে, কারণ আমাদের এখানে অনেক লিখতে হয়। এই লেখাগুলো যদি ধারাবাহিকভাবে না থাকে তাহলে তোমরা ক্লাসটা পরিপূর্ণভাবে এনজয় করতে পারবে না। আমরা শুরু করছি মেকানিক্স। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বলবিদ্যা অংশের দুটো চ্যাপ্টার তোমরা পড়েছ, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। হয়তো ইতিমধ্যে বেশ কিছুদিন হয়ে গেছে এই সাবজেক্টগুলো তোমাদের আর পড়া হয়নি। আমরা একটু প্রাথমিক ধারণা দেব। এখানে গতিবিদ্যা আর স্থিতিবিদ্যা এই দুটোর সমন্বয়ে আমরা বলি বলবিদ্যা, মেকানিক্স। আমাদের অনার্স থার্ড ইয়ারে আমাদের আছে ডিনামিক্স অফ পার্টিকল, ডিনামিক্স অফ রিজিড বডি এন্ড স্ট্যাটিক্স। গ্রস এই তিনটা অংশ আমাদের এখানে আছে। আজকে আমরা পড়াবো ডিনামিক্স অফ এ পার্টিকলের মোশন ইন ওয়ান ডাইমেনশন, অর্থাৎ একটি সরল রেখায় চলমান কণার গতি। আমরা একটু দেখি, যদি কোনো একটি কণা কেবল একটি রেখা বরাবর মুভ করে কোন বলের প্রভাবে, তখন আমরা সেই কণার গতিকে বলি মোশন ইন ওয়ান ডাইমেনশন। আবার যদি ধরা যাক কোনো একটি বস্তু কণাকে নির্দিষ্ট একটা বিন্দু হতে কোনো একটি তলে নিক্ষেপ করলাম, দেখা গেল বস্তুটা এইভাবে ঘুরে এসে আবার নিক্ষেপণ তলে আপতিত হলো, তাহলে এটা হলো টু ডাইমেনশনাল মোশন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মোশন ইন ওয়ান ডাইমেনশন। এটার সাথে রিলেটেড দুই একটা টার্ম আমরা একটু আবার পুনরাবৃত্তি করে নিচ্ছি, যদিও তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে এই বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। আমরা একটু দেখি। ধরো একটি কণা ও বিন্দু হতে স্টার্ট করে যে কোনো টি সময়ে পি বিন্দুতে আসলো এবং তার যে সরণ ডিসপ্লেসমেন্ট এটা হলো এক্স। তাহলে এই পি বিন্দুতে কণার যে বেগ, এটাকে আমরা বি ইকুয়াল টু dx অন dt এই প্রতীক দ্বারা আমরা প্রকাশ করে থাকি। আবার এই পি বিন্দুতে কণার ত্বরণ অ্যাক্সিলারেশন f, এটাকে আমরা d2x অন dt2 এই প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। এখন বলতে পারো এটা তো খুব মামুলি বিষয়, দেখানোর কি আছে। এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো, যখনই আমি বলবো dx অন dt, বুঝাবে যেদিকে x এর মান বৃদ্ধি পায় এই b এর দিক সেদিকে বুঝাবে, অন দ্য ডিরেকশন অফ x ইনক্রিজিং। একইভাবে ত্বরণ, সেটাও আমার দিক রাশি, এটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। এখানে d2x dt2 তাও বুঝাবে যেদিকে x এর মান বৃদ্ধি পায় সেদিকে। এখানে আমি যে চিত্রটা দেখাইছি সেখানে ও থেকে p এর দিকে আমার বেগ এবং ত্বরণকে নির্দেশ করা হবে। যদি বাস্তব কোনো প্রবলেমে যদি আমরা দেখি তাহলে উল্টো দিকে আমার বল কাজ করছে, তখন আমরা চিহ্ন পরিবর্তন করে সেটাকে আমরা ব্যালেন্স করে নেব। আমরা আসি আমাদের
মোশন ইন ওয়ান ডাইমেনশনের একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। ধরো ও একটা নির্দিষ্ট বিন্দু, ও বিন্দু হতে স্মল এ দূরত্বে সেভ এ বিন্দু হতে একটি কণা স্থির অবস্থায় ও এর দিকে যাত্রা করছে। ও বিন্দুতে আমার একটি বল কাজ করছে, যে বলটা ও বিন্দু হতে ওই কণার দূরত্বের সমানুপাতে পরিবর্তিত হয়। অথবা আমরা যদি বলি অ্যাক্সিলারেশন, তাহলে সেটাও হবে acceleration will be proportional to the distance of the particle from the point O. ও বিন্দু হতে সেই কণার দূরত্ব অনুযায়ী এখানে কণার ত্বরণটা পরিবর্তিত হবে। এবার আমরা দেখব এই কণাটার গতি প্রকৃতিটা কিরকম হতে পারে। এখন আমরা প্রবলেমটা একটু লিখি। তোমাদের কিন্তু সাথে সাথে লিখতে হবে, কারণ অনেকগুলো লেখা যদি তোমরা খাতায় নোট করে না নাও তাহলে পুরো বিষয়টা বুঝতে তোমাদের সমস্যা হতে পারে। moves along a straight line AO starting from rest at A, where OA equal to A, and moves toward O with an acceleration which is proportional to the distance from O. Discuss the motion. তাহলে আমরা আবার বলি, একটি কণা এই ও বিন্দু হতে স্থির অবস্থায় যাত্রা করলো, এ বিন্দু হতে স্থির অবস্থায় যাত্রা করলো ও বিন্দুর দিকে। ও হলো সেন্টার অফ ফোর্স। ও বিন্দুতে এমন একটি বল কাজ করে যে বলটা আমার ও বিন্দু হতে আমার বস্তু কণার যে দূরত্ব সে দূরত্বের সমানুপাতিক। তাহলে আমরা দেখব এখানে তার কণাটার গতি প্রকৃতি কি হতে পারে। আমরা এটা মুছে দেব, আশা করছি তোমরা নোট করে নিয়েছো। আমরা এই অংশটা মুছে দিলাম। এবার দেখি, let the particle arrives at P in time T, where OP equal to x. আমরা এর দূরত্বটুকু x দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ t সময়ে কণাটা এই A বিন্দু হতে P বিন্দুতে আসলো, যেখানে O হতে P বিন্দুর দূরত্বটা হলো x। তোমরা লক্ষ্য করো আমরা ডিসটেন্স কাউন্ট করছি কিন্তু O বিন্দু থেকে, দ্যাট মিন্স ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স, ফ্রম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। O বিন্দু থেকে আমরা ডিসটেন্স কাউন্ট করছি। তাহলে এখন দেখো, therefore equation of motion of the particle can be
given by d2x dt2 equal to minus mu x। আমরা আবার এই ইকুয়েশনটাকে ব্যাখ্যা করব। তো ইকুয়েশন কি? আমরা যখন কোন একটি অজানা রাশিকে, অজানা রাশিমালাকে একটি জানা রাশিমালার সাপেক্ষে বা জানা রাশির সাপেক্ষে প্রকাশ করি, তখন আমার একটা ইকুয়েশন তৈরি হয়। এখানে আমার বলা আছে ও বিন্দুতে যে আকর্ষণ বল কাজ করে, যে বল কাজ করে সেটা হলো প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম ও। তাহলে আমরা ধরতে পারি মিউ এক্স এটা ও বিন্দু বরাবর আকর্ষণ, আর যে কোনো একটা ডিস্টেন্স পি, যে কোনো একটা বিন্দু পি যেখানে ডিস্টেন্স এক্স, সেখানে যদি আমি সাধারণভাবে ভেলোসিটি নিই, ভেলোসিটি হলো dx dt, আর এখানে যদি আমি তার অ্যাক্সিলারেশন নিই d2x dt। যদি আমার বস্তুর ভর দেয়া থাকে তাহলে ফোর্স উইল বি মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন। আর যদি ভর দেওয়া না থাকে, আমাকে যদি বলা হয় এখানে শুধু অ্যাট্রাকশন ফোর্স, তাহলে আমি ধরে নিব একক মাসের উপরে আমি হিসাবটা করছি। তাহলে এটাকে যদি আমি মনে করি অ্যাক্সিলারেশন, তাহলে তার সাথে মাল্টিপ্লাইড বাই 1, দ্যাট ইজ ফোর্স। Equation of expression of acceleration and expression of force will be same for unit mass. এখানে প্রশ্ন আসবে আমি মাইনাস চিহ্ন কেন নিলাম? এই মাইনাসের ব্যাখ্যাটা হলো আমরা আগেই বলেছি d2x dt2, এই এক্সপ্রেশনটা আমাকে অ্যাক্সিলারেশন বুঝাবে on the direction of x increasing. That means আমি যদি p বিন্দুতে কনসিডার করি তাহলে p থেকে ডান দিকে অর্থাৎ এ বিন্দুর দিকে এটার দিক বুঝাবে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে যে ত্বরণ কাজ করে বা যে বল কাজ করে সেটা কিন্তু পি হতে ও বিন্দু অভিমুখী উল্টো দিকে। ফলে একই মান দিক ভিন্ন এরকম দুটি দিক রাশিকে যদি আমার সমান করতে হয় তাহলে কোনো না কোনো একটার আগে মাইনাস চিহ্ন আমার দিতে হবে, তখন দুটোর দিক ইকুয়াল হয়ে যাবে। এবার আমরা এটা পেলাম, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, পাশে আমরা একটু ব্যাখ্যাটা দিই কেন মাইনাস চিহ্ন। ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছি, তোমরা নোট করে নাও। Since the particle moves along AO while dx dt2 acts along OA, so minus sign is taken. এখানে আমরা ব্যাখ্যাটা দিলাম। এই ব্যাখ্যা আমার পরবর্তীতে আবারও লাগতে পারে, তখন হয়তো আমরা এটা বুঝে নিব, একইভাবে আমরা লিখবো, অথবা সময় না থাকলে আমরা লিখবো। আচ্ছা, এখন দেখো আমরা যে ইকুয়েশন পেলাম সেখানে আমার মাত্র একটা চলরাশি x আর সাথে আছে টাইম। এটা হলো একটি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখান থেকে আমার ভেলোসিটি বের করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে, তাহলে এটা কত দূর যাবে, কত দূর গিয়ে থামবে, তার গতি প্রকৃতি কি হবে আমরা এখান থেকে নির্ণয় করব। তার মানে আমাকে এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, দেখি এবার কিভাবে করি। Multiplying both sides of 1 by 2 dx dt, we get 2 dx dt d2x dt2 equal to minus twice mu x dx dt. আমরা এক নাম্বারটা মুছে দিলাম, এই লেখাটাও মুছে দিলাম। এটা এখন আর এই লাইনের সাথে এটা সম্পর্কযুক্ত নয়। এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারি d dt
dx dt whole square equal to minus mu x square d dt। এখানে একটু লক্ষ্য করো এটা আমরা কিভাবে করলাম। যদি dx dt whole square এটাকে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, প্রথমে পাবো 2dx on dt। তো dx dt কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো d2x dt2। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের আমার দুটো এক্সপ্রেশন সেম। ডান পাশে দেখো এখানে জাস্ট আমার যে চলরাশি যেটা আছে, চলকযুক্ত যে কোয়ান্টিটি আছে সেটাকে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে যে রাশিমালা পাবো সেই রাশিমালাটা বসায় বাইরে আমি dt ডিফারেন্সিয়াল অপারেটর প্রয়োগ করলে আমার দুটো এক্সপ্রেশন সেম হয়ে যাবে। আর এটা করছি আমার পরবর্তী ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। এখন আমরা দেখি এখানে মিউ কনস্ট্যান্ট, মাইনাস মিউ বাইরে থেকে যাবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো 2x and dx dt। যেহেতু ডিফারেন্সিয়েট করছি আমি t এর সাপেক্ষে আবার dx dt আসবে। আশা করছি তোমরা এই অংশটুকু সবাই ঠিকমতো বুঝতে পেরেছো। এবার ইন্টিগ্রেট করি। Integrating both sides with respect to t, we get dx dt whole square equal to minus mu x square plus c1 ইকুয়েশন দিলাম 2। এখানে c1 হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বলে রাখা ভালো এই প্রবলেমগুলো সরাসরি ডেফিনিট ইন্টিগ্রেশনের মাধ্যমেও সলভ করা যায়, কিন্তু আমার ক্যালকুলেশন একটু লম্বা হলেও আমার ইনডেফিনিট ইন্টিগ্রেশনে বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করে সলভ করলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়, বিষয়গুলো ছেলেমেয়েরা হৃদয়ঙ্গম করতে পারে। এই জন্য আমি এই প্রসেসে আসছি। এখন আমরা এই c1 টা রিমুভ করব উইথ প্রপার বাউন্ডারি কন্ডিশন। দেখো initially when the particle was at a then velocity dx dt equal to 0 আর x সমান ছিল কত, and distance x equal to small a ছিল। a বিন্দুতে দূরত্ব ছিল স্মল a আর ভেলোসিটি 0। আমরা প্রস্তাবনায় বলেছি a বিন্দু হতে স্থির অবস্থায় আমার এই পার্টিকেলটা মুভ করে। এবার আমরা এই মানগুলো 2 নম্বরে বসাবো। তাহলে therefore 2 gives, আমি আগের অংশটা মুছে ফেলি, তোমাদের এটা বিভ্রান্তি তৈরি করতে পারে। এই অংশটা আমরা মুছলাম। এবার দেখো 0 ইকুয়াল টু মাইনাস মিউ a স্কয়ার প্লাস c1, এখান থেকে আমরা পাচ্ছি c1 ইকুয়াল টু মিউ a স্কয়ার। এবার এই রেজাল্ট বসালে আমরা 2 থেকে পাই dx dt হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ x স্কয়ার প্লাস মিউ a স্কয়ার। আমি 2 নম্বর ইকুয়েশন মুছে দিচ্ছি। এটা সমান মিউ কমন নিলাম a স্কয়ার মাইনাস x স্কয়ার, ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। এই রিলেশনে আমরা কি পেলাম, আমরা ভেলোসিটির আরেকটু পরে দিচ্ছি, এটা আগে dx dt টা বের করে নিই। সরি, আমি এখানে আমরা পাই dx dt ইকুয়াল টু, উপর থেকে মুছে দিই, dx dt equal to minus root mu root over a square minus x square। এটার ইকুয়েশন নাম্বার দিলাম 3। আমরা আগেই বলেছিলাম এখানে কেন মাইনাস চিহ্ন নিয়েছি, আমরা
আগের মতো চাইলে এখানে ব্যাক কাটা দিতে পারি। Since the particle moves along AO where real velocity dx dt is along OA, so minus sin is taken. আমরা এই ইকুয়েশনটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আশা করছি এই পর্যন্ত তোমরা মোটামুটি লিখেছো। আর কারো বাকি থাকলে তোমরা একটু বুঝে দেখো। এবার আমরা দেখি এখান থেকে x এর মানটা কিভাবে বের করব। dx স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস চিহ্ন এখানে নিয়ে আসলাম, দিস ইকুয়াল টু মাইনাস রুট মিউ dt, মাইনাস এখানে নিয়ে আসছি রুট মিউ dt। Integrating dx on a square x square equal to root mu dt. This implies cos inverse x by a root mu t plus c2, এটার নাম দিলাম 4। এখানে c2 হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আবারও আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে c2 এর ভ্যালুটা বের করব। দেখো তাহলে এই অংশ মুছলাম, আমরা 3 নাম্বার ইকুয়েশনটা রেখে দিচ্ছি। এই 3 নাম্বার ইকুয়েশন আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি এইখানে লিখে রাখছি মাইনাস রুট মিউ রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। এবার এখান থেকে দেখি initially when x equal to a, then t equal to j। a বিন্দুতে যখন x এর মান ছিল a, তখন আমার টাইম ছিল 0। আমরা a বিন্দু থেকে কাউন্ট করা শুরু করেছি। তাহলে আমরা লিখতে পারি 4 gives cos inverse a by a equal to 0 plus c2, cos inverse 1 equal to c2, this implies c2 equal to 0, cos inverse 1 equal to 0। এবার এই ভ্যালুটা আমরা 4 নাম্বার ইকুয়েশনে বসাই। putting c2 equal to 0 in 4, আমরা পাচ্ছি cos inverse x by a equal to root mu t। এখান থেকে আমরা পাই x by a equal to cos of root mu t, এখান থেকে পাই x equal to a cos root over mu t। এটাকে দিলাম আমরা 5 নাম্বার ইকুয়েশন। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট রিলেশন। আমি একটু এখানে লিখে রাখি x equal to a cos root mu t, এটা হলো ইকুয়েশন নাম্বার 5। এখন আমরা দেখব কণাটা যখন মূল বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে আসবে, সেন্টার অফ ফোর্স যেখানে, সেখানে যখন আসবে তখন তার পরিস্থিতিটা কি আমরা দেখব। putting x equal to a in 3, we get dx dt equal to, আমরা putting x equal to 0 in 3,
আমরা 3 নম্বর ইকুয়েশনে x সমান 0 বসাচ্ছি। 0 কেন? যখন কণাটা ও বিন্দুতে আসবে তখন ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট হলো 0। তাহলে dx dt পাচ্ছি, দেখো মাইনাস √2/μ, আর এখানে আসবে a, which shows that the particle will not come at rest at the point O, কারণ ও বিন্দুতে আমরা পাচ্ছি একটি নেগেটিভ ভেলোসিটি √2/μ a। এখানে বলে রাখা ভালো, আমরা যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ব্যবহার করেছি মিউ, সেই মিউটা অবশ্যই আবার গ্রেটার দেন 0, সেই মিউটা গ্রেটার দেন 0। এবার ও বিন্দুতে যেহেতু কণাটার একটা নেগেটিভ ভেলোসিটি আছে, তাহলে আসলে সে ও বিন্দুকে পাস করে কোন দিকে? এই বাম দিকে চলে আসবে। তাহলে the particle will pass through the left of O and ultimately come at rest at some point A prime, where O A prime equal to O A equal to small a। আমরা এটা একটু বুঝাই, উপরের অংশটা মুছে আমরা চিত্রটা একটু কমপ্লিট করি। আমি এই অংশটা মুছে দিলাম। তোমরা কিন্তু প্রত্যেকটা টার্ম খাতায় নোট করে নেবে, তারপর আবার নিজেরা দেখবে। এখানে দেখো, যখন কণাটা ও বিন্দুকে ক্রস করে বাম পাশে চলে আসবে, আমার বলটা কাজ করে কিন্তু সর্বদা ও বিন্দু অভিমুখী। তাহলে এটা গতি জড়তার জন্য বাম দিকে আসতে থাকবে, কিন্তু বল কাজ করবে ও বিন্দু অভিমুখী। ফলে কণাটার বেগ ধীরে ধীরে কমতে থাকবে এবং কমতে কমতে এক পর্যায়ে এই এ প্রাইম বিন্দুতে এসে থেমে যাবে। থেমে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে সেই কণাটার দিক পরিবর্তন করে আবার ও বিন্দুর দিকে যেতে থাকবে, যেহেতু অ্যাট্রাকশন ফোর্সটা ও বিন্দু। তাহলে ও বিন্দুর দিকে যখন যেতে থাকবে, কন্টিনিউয়াস বলের প্রভাবে তার বেগ বাড়তে থাকবে। ও বিন্দুতে এসে কিন্তু কণাটা আর থামবে না, সে ও বিন্দুকে ক্রস করে আবার ডান দিকে চলে যাবে। এবার বল কিন্তু ও বিন্দুতে কাজ করে, সে ডান দিকে চলে যাবে, কিন্তু আমার যে সেন্টার অফ ফোর্স অর এক্সিলারেশন আমি যেটাই বলি, সেটা ও বিন্দুর দিকে আবার ওই কণাটাকে আকৃষ্ট করবে। ফলে তার বেগ আবার ধীরে ধীরে কমতে থাকবে এবং কমতে কমতে এই বিন্দুতে গিয়ে সেটা থেমে যাবে। আমরা এইভাবে দেখবো কণাটা বারবার কি করবে? অসিলেট করবে। তাহলে আমরা এই কথাগুলো লিখি। The motion will be repeated again and again, and so the motion is simple harmonic. এবার এই টার্মটা আমরা একটু ব্যাখ্যা করব, কেন মোশন সিম্পল হারমোনিক। আমরা জানি, আমরা লোয়ার ক্লাসে পড়েছি, যদি কোন বস্তু কণার গতি এমন হয়, তার গতি সরল রৈখিক, তার গতি পর্যায়বৃত্ত গতি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, তখন আমরা তার গতিকে বলি সিম্পল হারমোনিক মোশন। এখানে আমরা দেখতে পাচ্ছি কণাটা ওয়ান ডাইমেনশনাল, তার মুভমেন্ট একটা নির্দিষ্ট রেখাংশ এ ও এ প্রাইম এ রেখায় মুভ করবে সরল রৈখিক গতি। আর এখানে গতিটা বারবার আমার এই এ এবং এ প্রাইমের মধ্যে মুভ করতে থাকবে, এটা পর্যায়বৃত্ত গতি। আমরা পর্যায়বৃত্ত গতির উদাহরণ দিতে পারি, যেমন ধরো বৈদ্যুতিক পাকার গতি, ঘড়ির কাঁটার গতি, অথবা
সূর্যের চারপাশে পৃথিবীর যে গতি, এগুলো প্রত্যেকটি পর্যায়বৃত্ত গতি। একটা নির্দিষ্ট সময় পর পর তার গতিপথের একটা বিন্দুকে সে নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করতে থাকে। তাহলে এখানে আমার সিম্পল হারমোনিক মোশনের তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান। আমার অ্যাক্সিলারেশনটা সর্বদা ও বিন্দু অভিমুখী, এখানে গতিটা হলো পর্যায়বৃত্ত গতি বা দোল গতি, এবং গতিটা সরলরৈখিক, সো দা মোশন ইজ সিম্পল হারমোনিক। আমরা এই প্রসঙ্গে আর একটু বলে রাখি, আমরা তার যে ইকুয়েশন যেটা পেয়েছিলাম শুরুতে, সেই ইকুয়েশনটা ছিল এরকম, d2x dt2 ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, মাইনাস মিউ এক্স। আমার এটা ছিল এক নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশনটাই তাহলে আমরা বলতে পারি ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। আমরা পরবর্তীতে এই ইকুয়েশনটাকে আমরা ব্যবহার করব। এবার যেহেতু সিম্পল হারমোনিক মোশন আমরা পেলাম, এখন আমরা বের করে দেখাই এখান থেকে তার পিরিয়ডিক টাইম। Let t naught be the time to reach at O from A. এখন আমরা 5 নম্বরে যাই। Therefore 5 gives, এটা আমরা লিখতে পারি, এখানে এ বিন্দুতে কিন্তু আমার সরণটা শূন্য। 5 gives 0 equal to a cos root mu t naught। আমরা 0 কেন বসালাম? কারণ এ বিন্দুতে ডিসটেন্স শূন্য, আমরা সকল ডিসটেন্স কিন্তু পরিমাপ করছি এ বিন্দু থেকে। এবার এখান থেকে পাই cos of root mu t equal to 0 equal to cos pi by 2, therefore root mu t equal to pi by 2, root এটা t naught ছিল, t naught equal to pi by 2 root mu। দেখো এই টাইমটা হলো শুধু এ হতে ও বিন্দু পর্যন্ত আসার সময়। আমার পিরিয়ডিক টাইম হবে আমার একটি পূর্ণ দোলনের সময়, অর্থাৎ ও তে এ হতে ও বিন্দু হয়ে এ প্রাইমে আসবে, আবার এ প্রাইম থেকে এ বিন্দুতে আসবে, তার মানে টি নট এর 4 গুণ। তাহলে লিখতে পারি therefore periodic time t equal to 4 t naught। এখানে যদি আমরা 4 t naught বসাই আমরা পাবো twice pi divided by root over mu। এবার আমরা পিরিয়ডটা পেয়ে গেলাম। এখন আমরা পাচ্ছি নাম্বার অফ অসিলেশন অফ ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ oscillation per unit time, that is frequency n equal to 1 by t equal to root mu divided by twice pi, অর্থাৎ একক সময়ে root mu divided by twice pi সংখ্যক পূর্ণ দোলন সম্পন্ন করবে এই কণাটা। এবার এটা আমরা মুছে দিচ্ছি। আমরা 5 নাম্বার থেকে অন্যভাবে আমরা আরেকটু হিসাব করে দেখি। Again from 5 we get x equal to a cos root mu t, this will be equal to a cos root mu t plus twice pi, this equal to a cos, আমরা এখানে কমন নিলাম root mu t plus twice pi by
রুট মিউ। এবার আমরা এটা একটু দেখি। এখানে x ইকুয়াল টু a cos রুট মিউ টি, এখানে x ইকুয়াল টু a cos রুট মিউ টি প্লাস টুয়াইস পাই বাই রুট মিউ। তাহলে এই এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশন আমাকে বলছে টুয়াইস পাই ডিভাইডেড বাই রুট মিউ টাইম অন্তর কণাটি একই বিন্দুতে অবস্থান করবে, অর্থাৎ যে সময় অন্তর অন্তর আমার কণাটার গতিটা পুনরাবৃত্তি হবে, একই দিক থেকে একই দিকে মুভ করতে থাকবে, সেই সময়টা হলো টুয়াইস পাই বাই রুট মিউ। এটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন। দেয়ারফর amplitude of the motion equal to twice pi by root mu. আমরা এইভাবে এই জাতীয় অন্যান্য প্রবলেম গুলো আশা করি সলভ করতে পারবো, যেখানে আমার ইকুয়েশনটা এখানে আসছে d2x dt2 equal to minus mu x, সেখানে হয়তো এই mu এর পরিবর্তে অন্য কোনো কনস্ট্যান্ট আসতে পারে। তাহলে একইভাবে আমরা আশা করি সলভ করতে পারবো। তোমরা প্রত্যেকটা প্রবলেম নিজেরা খাতায় করে করে দেখবে, শুধু ভিডিও দেখে কোনো প্রবলেম সলভ করার যোগ্যতা অর্জন করতে পারবে না। তোমরা দেখবে, দেখে আমরা কিভাবে সলভ করি টেকনিকটা ফলো করবে, টেকনিক ফলো করে আবার সে টেকনিক অ্যাপ্লাই করে অন্যান্য প্রবলেম গুলো নিজেরা সমাধান করার চেষ্টা করবে। তো তোমাদের ধন্যবাদ যারা এই ক্লাস এনজয় করেছো। তোমরা ঘরে থাকবে, অকারণে কেউ বাইরে ঘোরাঘুরি করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে নিরাপদ থাকবে, দেশের মানুষকে নিরাপদ রাখবে। ধন্যবাদ সবাইকে।